আশা করি সবাই ভালো আছো। আমরা আজকের এই টিউটোরিয়ালে দ্রাব্যতা গুণফলের কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তো গাণিতিক সমস্যাটার টাইপ হবে এরকম যে সমায়ন উৎপন্ন করে না এমন লবণের দ্রবণকে যখন আমরা মিশ্রিত করব তখন মিশ্রণে কোনো একটা লবণের অধক্ষেপ পড়বে কিনা এইটা আমরা যাচাই করব। তো এই কাজটা করতে গেলে আমাদেরকে দুইটা বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে। আমরা সেটা একটু দেখি। তো প্রথমে হচ্ছে যে আমরা যেহেতু দুইটা ভিন্ন ঘনমাত্রার লবণের দ্রবণকে মিশ্রিত করব, সুতরাং মিশ্রণে ওই লবণ থেকে উৎপন্ন আয়নগুলোর ঘনমাত্রা কেমন হবে আমাদেরকে সেটা বের করতে হবে। তারপর সংশ্লিষ্ট আয়নের ঘনমাত্রাগুলোকে যদি আমরা গুণ করি তাহলে আমরা আয়নিক গুণফল পাবো। আর যে লবণটা দ্রাব্যতা গুণফল দেওয়া থাকবে তারই মূলত আমরা আয়নিক গুণফল নির্ণয় করব। আর আয়নিক গুণফল নির্ণয় করে যে আয়নিক গুণফলের মানটা পাবো সেইটার সাথে আমরা দ্রাব্যতা গুণফলের মান তুলনা করে আমরা সিদ্ধান্ত নেব যে অধক্ষেপ পড়বে কি পড়বে না। তো যাই হোক, ওগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো, এখন মাথায় নেওয়ার প্যারা নেওয়ার কিছু নাই। আগে দেখো, তো প্রথম কথা হচ্ছে যে দুইটা ভিন্ন ঘনমাত্রার দ্রবণকে একত্রে মিশ্রিত করলে ঘনমাত্রার কেমন পরিবর্তন হয়। তো এই জন্য আমরা মনে করি যে এখানে একটা পাত্র আছে। এই পাত্রের মনে করা যাক যে প্রথমত ধরা যাক যে 1 মোলার এর ঘনমাত্রা, আর এখানে আর একটা পাত্র আছে। হ্যাঁ, এখানে মনে করা যাক যে এর ঘনমাত্রা হচ্ছে 2 মোলার। বা ঘনমাত্রা আপাতত বাদ দাও, ঘনমাত্রা যদি ঝামেলা করে বা বুঝতে অসুবিধা তাহলে ওটা বাদ দাও। মনে করা যাক, সুন্দর করে একটু বিষয়টা খেয়াল করো, যে মনে করি যে এখানে যে পরিমাণ পানি আছে মানে দ্রাবক আছে, এখানে ঠিক সেই পরিমাণ দ্রাবক আছে। তবে এখানে চিনি আছে 1 চামচ আর এখানে চিনি আছে 2 চামচ। কোন পাত্রটার মিষ্টি বেশি হবে দ্রবণের, এ পাত্রের নাকি বি পাত্রের? নিশ্চয়ই বুঝতে পারছো যে বি পাত্রের দ্রবণের মিষ্টি বেশি হবে, কারণ পানি যেহেতু একই আছে বা দ্রাবক একই আছে, কিন্তু বি পাত্রে যেহেতু 2 চামচ চিনি আছে, তাহলে বি পাত্রের দ্রবণের মিষ্টি বেশি হবে। আচ্ছা, হলো। এখন আমরা এই পাত্র দুইটার দ্রবণকে মনে করা যায় যে তৃতীয় আরেকটা পাত্রে একটা নিলাম, এই পাত্রের মধ্যে নিলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে তৃতীয় পাত্রটা যে নিলাম, এই পাত্রের দ্রবণের মিষ্টিটা কেমন হবে, এই সি পাত্রের দ্রবণের মিষ্টি কেমন হবে? এ পাত্রের মতো হবে নাকি বি পাত্রের মতো হবে? তো মূলত যেটা হবে সেটা হচ্ছে যে এ পাত্রের মতো হবে না, বি পাত্রের মতো কিন্তু মিষ্টিটা হবে না। কেমন হবে? এ পাত্রের চেয়ে কিছুটা বেশি হবে আর বি পাত্রের চেয়ে কিছুটা কম হবে। এইটা আসলে কেন হলো? এইটা হওয়ার কারণ হচ্ছে, যখন আমরা ভিন্ন ঘনমাত্রার দ্রবণকে, এখানে মিষ্টিটাকে যদি আমরা ঘনমাত্রার সাথে তুলনা করি, যখন আমরা ভিন্ন ঘনমাত্রার দ্রবণকে যখন একত্রে মিশ্রিত করি, তখন আমাদের দ্রব্য এবং দ্রাবকের যে অনুপাতগুলো আগে ছিল সেই রেশিওটা চেঞ্জ হয়ে যায়। সোজা কথা হচ্ছে যে ভিন্ন ঘনমাত্রার দুইটা দ্রবণকে একত্রে মিশ্রিত করলে মিশ্রণের ঘনমাত্রাটা পরিবর্তন হয়ে যায়। তো এই যে মিশ্রণের ঘনমাত্রা যে পরিবর্তন হচ্ছে, কি রকম পরিবর্তন হবে সেইটার জন্য একটা সূত্র আছে। এটা আমরা পরিমাণগত রসায়নে অর্থাৎ দ্বিতীয় পত্রের 3য় অধ্যায়ে আমরা দেখব। আমরা শুধু তার ফলাফলটা যদি একটু লিখি তাহলে এভাবে বলা যায়, যদি মিশ্রণে একটা দ্রবণের ঘনমাত্রাকে আমরা এস মিক্স বলি, তাহলে তার সাথে আমরা যদি মিশ্রণের আয়তন যদি গুণ করি ভি মিক্স, অর্থাৎ ভি মিক্স গুণন হচ্ছে এস মিক্স, এইটা সমান হচ্ছে ওই দ্রবণটার আদি আয়তন ভি আই আর আদি ঘনমাত্রা এস আই এর গুণফলের সমান হয়। তো বিষয়টা হচ্ছে এরকম, মনে করা যাক এ পাত্রে যে দ্রবণটা ছিল তার আয়তন যদি হয় মনে করো যে ভি1 এবং ঘনমাত্রা যদি হয় S1, আর এই পাত্রের দ্রবণের আদি আয়তন যদি মনে করা যাক হচ্ছে ভি2 এবং ঘনমাত্রা যদি হয় S2, আর এই দুইটা মিশ্রিত করার পর মিশ্রণের আয়তন যদি হয় ভি মিক্স, ঠিক আছে, তাহলে আমরা এই পাত্রের দ্রবণের ঘনমাত্রা কেমন পরিবর্তন হইল এটা আমরা তখন লিখতে পারবো যে এস মিক্স, এই পাত্রের দ্রবণের ঘনমাত্রা এখানে আসার পর মিশ্রিত করার পর কি রকম পরিবর্তন হলো সেটা যেন পাবো এস মিক্স ইজ ইকুয়াল আমরা লিখতে পারবো ভি মিক্স। হ্যাঁ, আর যেটা লিখতে পারবো সমান হচ্ছে এখানে আদি আয়তন আদি ঘনমাত্রা ছিল, তাহলে ভি1 S1 এটা করে লিখতে পারবো, ভি1 S1 করে লিখবো। আর এই দ্রবণটার ক্ষেত্রে যখন মিশ্রিত করা হলো, মিশ্রিত করার ফলে এটা হচ্ছে আমাদের এ পাত্রের দ্রবণের ঘনমাত্রার হিসেব নিকেশ, ঠিক আছে।
এ পাত্রের দ্রবণের, আর বি পাত্রের দ্রবণের হিসাব নিকাশটা এরকম করে আমরা করতে পারবো। এক্ষেত্রেও ভি মিক্স ইন্টু হচ্ছে এস মিক্স, এইটা সমান হবে আমাদের, এর আদি আয়তন ছিল V2 এবং আদি ঘনত্ব ছিল S2, এই দুইটার গুণফলের সমান। তার মানে হচ্ছে যে যখন আমরা ভিন্ন ঘনমাত্রার দুইটা দ্রবণকে একত্রে মিশ্রিত করি, তখন মিশ্রণে এইগুলোর ঘনমাত্রা, এটাকে সে আমি 1 ধরছি আর এটাকে মনে করা যায় যে 2 যদি একটু বিবেচনা করি, তাহলে এই দ্রবণের যে ঘনমাত্রা হচ্ছে, এই ঘনমাত্রার পরিবর্তনটা আমরা হিসেব করব এই রকম একটা সূত্র দিয়ে, হ্যাঁ, আর এর ঘনমাত্রার পরিবর্তনকে আমরা হিসেব করব এরকম একটা নিয়ম দিয়ে। তাহলে এইটা হচ্ছে আমাদের বেসিকটা, হচ্ছে দুইটা ভিন্ন ঘনমাত্রার দ্রবণকে যখন আমরা একত্রে মিশ্রিত করি, তখন মিশ্রিত দ্রবণে এই তাদের ঘনমাত্রা কেমন পরিবর্তন হবে সেটা হিসাব করার জন্য আমরা ভি মিক্স এস মিক্স ইকুয়াল হচ্ছে ভিআই এসআই এই সমীকরণ ব্যবহার করব। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, আর আমরা যখন সংশ্লিষ্ট গাণিতিক সমস্যাকে যখন সমাধান করব, তখন আমরা এই বিষয়টা কিন্তু প্রয়োগ করব। আর একটা বিষয় আমাদেরকে জানতে হবে যে আয়নিক গুণফল কি জিনিস। তো আমরা আয়নিক গুণফল কি জিনিস এবং দ্রাব্যতা গুণফল কি, এটা আমরা আমাদের লাস্ট এর ঠিক ইমিডিয়েট টিউটোরিয়ালটাতে আমরা দেখেছি। ওখানে আমরা দ্রাব্যতা গুণফলের নীতি সম্পর্কেও জেনেছিলাম, তাই এটার এখানে খুব একটা আলোচনা করছি না, তোমরা ওইখান থেকে একটু দেখে নিও। তো এখানে শুধু একটু বলি যে আমাদের ওইখানে কথা ছিল এরকম যে যদি এরকম হয় যে মনে করা যাক তোমার আয়নিক গুণফলকে যদি আমরা কেআইপি দ্বারা সূচিত করি, তাহলে কেআইপি ইজ গ্রেটার দ্যান, যদি কেএসপি হয় তাহলে পদক্ষেপ পড়বে, তাহলে পদক্ষেপ পড়বে, অর্থাৎ নিশ্চিত করার পর কেআইপি ইজ গ্রেটার দ্যান কেএসপি হতে পদক্ষেপ পড়বে। আর 2 নম্বরটা হচ্ছে যদি কেআইপি ইজ লেস দ্যান যদি কেএসপি হয় তাহলে পদক্ষেপ পড়বে না। আর এই অবস্থাটা কখনোই হওয়ার সম্ভাবনা নাই যে কেআইপি ইকুয়াল যদি কেএসপি হয়, তবে আমরা বলবো যদি এরকম হয়েও যায় কখনো, তাহলে আমরা বলবো যে পদক্ষেপ পড়বে না, ঠিক আছে। তবে এই ক্ষেত্রে দ্রবণটা সম্পৃক্ত হবে, এই ক্ষেত্রে দ্রবণটা সম্পৃক্ত হবে, সম্পৃক্ত দ্রবণ হবে, আর এই ক্ষেত্রে দ্রবণটা অসম্পৃক্ত হবে, অসম্পৃক্ত দ্রবণ হবে। আর পদক্ষেপ যদি পড়ে যায়, তাহলে এই ক্ষেত্রে পদক্ষেপ সহ দ্রবণটা, পদক্ষেপ তো নিচে থাকবে, পদক্ষেপ তো নিচে থাকবে, আর পদক্ষেপের উপরে যে দ্রবণটা থাকবে ওই দ্রবণটা সম্পৃক্ত হবে, সম্পৃক্ত হবে, পদক্ষেপ সহ সম্পৃক্ত হবে। এখন আমরা যখন গাণিতিক হিসেবে এগুলো যখন করব, তখন মিশ্রিত দ্রবণে যে আয়নগুলো থাকবে সেই আয়নগুলোর ঘনমাত্রা দিয়ে আমরা কেআইপি নির্ণয় করব এবং সেই লবণটার দ্রবণে কেআইপি নির্ণয় করব যার কেএসপি এর মান দেওয়া আছে, দিয়ে আমরা ওই কেআইপি এবং কেএসপি এর মধ্যে আমরা তুলনা করব, করে আমরা দেখব যে আমাদের কোনটা বড় আর কোনটা ছোট, তার আলোকে আমরা সিদ্ধান্ত নেব যে পদক্ষেপ পড়বে কি পড়বে না। তো আমরা নির্দিষ্ট একটা উদাহরণ একটু দেখে শুরু করি। যেমনটা এখানে দেখো একটা গাণিতিক সমস্যা দেওয়া আছে, এই সমস্যাটা অবশ্য বুয়েটে এসেছিল 18-19 সেশনে। তো এখানে বলছে যে 200 মিলি 1.3 ইন্টু 10⁻³ মোলার সিলভার নাইট্রেট দ্রবণের সাথে 100 মিলি 4.5 ইন্টু 10⁻5 মোলার সোডিয়াম সালফেটের দ্রবণকে যোগ করা হলো। তাহলে এখানে কি করছে, দুইটা দ্রবণকে যোগ করছে। আমি যদি খুব বেশি গাণিতিক সমস্যা সমাধান করাবো না, গাণিতিক সমস্যাগুলো কিভাবে সমাধান করতে হয় শুধু সেটা দেখাবো, এই জন্য প্রথমটা একটু অনেক ডিটেলস ব্যাখ্যা দিচ্ছি। তাহলে এখানে একটা আয়তন দেওয়া আছে 200 মিলি, এখানে আয়তন দেওয়া আছে যে 200 মিলি, আর এখানে আরেকটা তার ঘনত্ব দেওয়া আছে 1.3 ইন্টু 10⁻³ মোলার সিলভার নাইট্রেট দ্রবণ। এইটার সাথে এখানে আরেকটা আয়তন দেওয়া আছে 100 মিলি, আর তার ঘনত্ব দেওয়া আছে 4.5 ইন্টু হচ্ছে 10⁻5 মোলার, তবে এটা হচ্ছে সোডিয়াম সালফাইডের। তার মানে দুইটা ভিন্ন লবণের বলা চলে, দুইটা ভিন্ন লবণের ভিন্ন ভিন্ন আয়তন এবং ঘনমাত্রা দেওয়া আছে। দেওয়ার পর কি করছে, এই দ্রবণ দুইটাকে যোগ করছে, দ্রবণ দুইটাকে যোগ করছে,
করে ওরা প্রশ্ন রাখছে যে ওই যোগ করার পর মিশ্রিত দ্রবণে যোগ করার পরে মিশ্রিত দ্রবণে সিলভার সালফাইডের দ্রাব্যতা গুণফল দিয়ে বলছে যে কোনো পদক্ষেপ পড়বে কিনা। তা এক্ষেত্রে কয়েকটা কথা আছে বা পরামর্শ আছে, একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে লবণটার দ্রাব্যতা গুণফল দেয়া থাকবে সেই লবণ সংশ্লিষ্ট যে আয়নগুলো আছে সেই আয়নগুলোর মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে হবে। তারপর সেই ঘনমাত্রা দিয়ে দ্রাব্যতা গুণফল নির্ণয় করতে হবে তথা আয়নিক গুণফল নির্ণয় করতে হবে। আয়নিক গুণফল নির্ণয় করে আমরা তার দ্রাব্যতা গুণফলের সাথে তুলনা করে দেখব যে নির্ণীত আয়নিক গুণফলের মান প্রদত্ত দ্রাব্যতা গুণফলের মানের চেয়ে বড় না ছোট, বড় হবে নাকি ছোট হবে, তার উপর ভিত্তি করে পদক্ষেপ পড়বে কি পড়বে না সেই বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব। তাহলে আমাদের প্রথম কাজ যেটা হবে, আমি এগুলো স্টেপ বাই স্টেপ লিখে রাখছি, এখানে আমরা একটু দেখি। আমাদের প্রথম ধাপটার নাম দেওয়া হয়েছে, এগুলো আমরা পরীক্ষায় ধাপ আকারে লিখবো না, জাস্ট কোনটার পর কোন কাজটা করবো এটা বোঝানোর জন্য এইটা দেওয়া। তাহলে প্রথম ধাপটা কি হচ্ছে? প্রথম ধাপটা হচ্ছে যে লবণটার পদক্ষেপ যাচাই করতে বলবে সেটার আয়নিক সমীকরণটাকে লিখতে হবে। তো আমাদের এখানে যোগ করছে সিলভার নাইট্রেট এবং সোডিয়াম সালফাইড। এখানে আরেকটা মানে ছোট একটু কথা বললে একটু ভালো হয়, সেটা হচ্ছে এরকম, এই যে এখানে অ্যাকচুয়ালি যোগ করা হয়েছে কি কি, এখানে যোগ করা হয়েছে যে সোডিয়াম সালফাইড Na2S আর সিলভার নাইট্রেট। তো এখান থেকে আমরা পাবো সোডিয়াম এবং হচ্ছে সালফাইড পাবো, দুইটা সোডিয়াম থাকার কারণে 2 পাবো। আর সিলভার নাইট্রেট থেকে আমরা সিলভার প্লাস পাবো এবং হচ্ছে নাইট্রেট মাইনাস পাবো। তো পাওয়ার ফলে এখানে কিন্তু দেখো আরো কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু আমাদের লবণটা তৈরি হতে পারে। সেটা হতে পারে যে এই দুইটাকে মিলে একটা লবণ হতে পারে, তার নামটা হচ্ছে যেমন সোডিয়াম নাইট্রেট হতে পারে, Na2 নাইট্রেট এক যদি, সোডিয়াম নাইট্রেট হতে পারে, অথবা মনে করো যে এই দুইটা মিলেও কিন্তু একটা লবণ হতে পারে, সেটা হচ্ছে সিলভার সালফাইড হতে পারে। তো এখানে ওরা বলছে যে এই সিলভার সালফাইডের দ্রাব্যতার গুণফল দেয়া আছে, ওরা বলেনি যে পদক্ষেপ পড়বে কিনা, তবে ওরা এখানে এর দ্রাব্যতা গুণফলের মানটা দিয়ে রাখছে যে কেএসপি এর মানটা হচ্ছে কত, 1.6 ইন্টু 10⁻⁻⁴। তো যেহেতু এই সিলভার সালফাইডের দ্রাব্যতা গুণফলের মান দিছে, ওদের একটা সুপ্ত বাসনা হচ্ছে যে সিলভার সালফাইডের পদক্ষেপ পড়বে কিনা ওইটা যাচাই করতে বলছে। কারণ যাচাই করতে গেলে কেএসপি এর সাথে কেআইপি এর তুলনা করতে হবে। তো সুতরাং কেএসপি যদি কারোর দেয়া না থাকে তাহলে তার তুলনা করাটা কঠিন হয়ে যাবে। এই জন্য প্রশ্নে সরাসরি অনেক সময় বলে বা এই প্রশ্নে বলতে পারতো যে সিলভার সালফাইডের পদক্ষেপ পড়বে কিনা যাচাই করো, যখন সিলভার সালফাইডের দ্রাব্যতা গুণফলের মান এত। আর যদি সেটা যদি বলে না থাকে তাহলে আমরা মাথায় রাখবো যে যার দ্রাব্যতা গুণফলের মানটা দেয়া থাকবে তারই কিন্তু পদক্ষেপ পড়বে কিনা যাচাই করতে বলবে। তাহলে এখন বিষয়টা হচ্ছে এই যে সিলভার নাইট্রেট এবং সোডিয়াম সালফাইডকে এখানে যে মিশ্রিত করলো, এদের আগের আয়তন ছিল, আগের ঘনমাত্রা ছিল, কিন্তু মিশ্রিত করার পর এদের আয়তন এবং ঘনমাত্রা কিন্তু পরিবর্তন হবে। তো মিশ্রিত করার পর এদের আয়তন এবং ঘনমাত্রা কি পরিবর্তন হবে সেইটা আমাদেরকে হিসেব করে তার কেআইপি বার করতে হবে। সেই কেআইপি এর সাথে কেএসপি তুলনা করলে কিন্তু হয়ে যাবে। তো আমরা একটু কাজটা একটু করি। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের যে লবণটার পদক্ষেপ যাচাই করতে হবে সেটার আয়নিক সমীকরণ লিখতে হবে। তাহলে কোন লবণটার পদক্ষেপ পড়বে সেটা আমরা কিভাবে বুঝবো? অনেক সময় প্রশ্নে সরাসরি বলে যে ওই লবণের পদক্ষেপ পড়বে কিনা যাচাই করো, অথবা সেই কথা না বললে এইভাবে বলে রাখবে যার দ্রাব্যতার গুণফল দেয়া থাকবে তারই পদক্ষেপ পড়বে কিনা এটা কিন্তু যাচাই করতে হবে। যদি এখানে সোডিয়াম নাইট্রেটের যদি দ্রাব্যতা গুণফলের মান দেয়া থাকতো তাহলে সোডিয়াম নাইট্রেট পদক্ষেপ পড়বে কিনা যাচাই করতে হতো। যদি দুইটারে যদি দিত তাহলে আমাদেরকে দুইটাই যাচাই করে দেখতে হতো যে কার পদক্ষেপ পড়বে আর কার পদক্ষেপ পড়বে না। আচ্ছা, তাহলে আমরা সিলভার সালফাইডের আয়নিক সমীকরণটা লিখতেছি। তো সিলভার সালফাইড Ag2 সালফাইড, এটা আশা করা যায় যে আয়নিক সমীকরণ হলে কি হবে, প্রথমে সিলভারটা হচ্ছে প্লাস আর সালফাইডটা হচ্ছে মাইনাস। তারপর দ্বিতীয় ধাপ হচ্ছে সিলভার এখানে দুইটা আছে তাই এখানে 2 দিতে হবে, সালফাইড একটা আছে 1, একটা সংখ্যাটার চার্জ, যেহেতু সালফার একটা আছে তাই সিলভার চার্জ 1, আর যেহেতু সিলভার দুইটা আছে তাই এর চার্জ হচ্ছে 2।
এগুলো আমরা এর আগেই কিন্তু দেখেছি, এখন আর এটা নতুন করে দেখার কিছু নাই। আচ্ছা, তাহলে এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এই যে সিলভার সালফাইড থেকে সিলভার প্লাস এবং সালফাইড 2 যে আয়ন দুইটা যে উৎপন্ন হলো, এই আয়ন দুইটার মিশ্রিত অবস্থায়, অর্থাৎ এই মিশ্রণের মধ্যে তো এই আয়নগুলো আছে, সিলভার প্লাস আছে, সালফাইড 2 আছে, সোডিয়াম প্লাস আছে, হ্যাঁ, নাইট্রেট মাইনাস আছে। তো আমাদের এগুলোর মধ্যে থেকে এই মিশ্রণের মধ্যে সিলভার প্লাস এবং সালফাইড 2 এর ঘনমাত্রা কত সেটা আমাদেরকে বাইর করতে হবে। তো মিশ্রণে ওর ঘনমাত্রা যদি আমরা বের করতে চাই, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্টেপ হবে তখন, যে মিশ্রণে তাদের ঘনমাত্রা নির্ণয় করা। এটাকে আমরা এইভাবে করতে পারবো, সেটা হচ্ছে যে কার সিলভার এবং সালফাইডের আমরা যদি একবারে একটু লিখি, জায়গা একটু বাঁচানোর জন্য, আমরা যদি এইভাবে লিখি যে সিলভার প্লাস ইন মিক্স, মানে মিশ্রণে সিলভার প্লাসের ঘনমাত্রা ইনটু হচ্ছে তার মিশ্রণের আয়তন, কারণ ভি মিক্স এস মিক্স, তাহলে এটা ভি মিক্স আর সমান কত হবে, এই সিলভারের আদি আয়তন ভি আই ইনটু হচ্ছে তার আদি ঘনমাত্রা এস আই। তাহলে এখন এইখানে দেখো যে সিলভার নাইট্রেটের মধ্যে কিন্তু সিলভার আছে, তাই না? তাহলে যখন এটা প্রথম অবস্থা ছিল 200 মিলি 1.3 ইন্টু 10⁻³ মোলার সিলভার নাইট্রেট ছিল। এখন এই সিলভার নাইট্রেট যদি আয়নিত হয়ে যায়, সিলভার নাইট্রেট যদি আয়নিত হয়ে যায়, তাহলে স্বাভাবিকভাবে সিলভার প্লাস পাওয়া যাবে এবং নাইট্রেট মাইনাস পাওয়া যাবে। তো যেহেতু সিলভার নাইট্রেট থেকে 1:1 অনুপাতে বিক্রিয়া হয়, তাই সিলভার নাইট্রেটের যে ঘনমাত্রাটা দেয়া থাকবে, এই ঘনমাত্রাটাই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিলভারের ঘনমাত্রা হবে। তাহলে মিশ্রিত করার আগে সিলভারের ঘনমাত্রা হচ্ছে কত? এইটা হচ্ছে আমাদের এস আই সমান হচ্ছে আমাদের এখানে এস আই সমান আমরা পাচ্ছি সিলভারের জন্য, এটা হচ্ছে 1.3 ইন্টু 10⁻³ মোলার। তাহলে এই হচ্ছে সিলভারের আদি ঘনমাত্রা। আর ভি মিক্স কোথায় পাবো? আদি ঘনমাত্রা পাবো, এখন আদি আয়তন কোথায় পাবো? এই যে আয়তনটা দেয়া আছে, এই আয়তনটাই হচ্ছে আদি আয়তন, ঠিক আছে? তাহলে আমাদের আদি আয়তন এইটা হচ্ছে তার ভি আই, হ্যাঁ, এইটা হচ্ছে ভি আই আর এইটাই হচ্ছে তার এস আই। আর ভি মিক্স এখন প্রয়োজন। ভি মিক্স কি? এই দ্রবণের মধ্যে মিশ্রিত করছি। দ্রবণের মধ্যে কি কি মিশ্রিত করছি? সিলভার নাইট্রেটের 200 মিলি মিশ্রিত করছি, এর 200 মিলি, আর সোডিয়াম সালফারেট মিশ্রিত করছি 100 মিলি, এর করছি 100 মিলি। তাহলে টোটাল আমাদের হচ্ছে এখানে 300 মিলি। তাহলে আমরা এখন এখান থেকে লিখতে পারবো, আমরা যদি এই সিলভার প্লাস ইন মিক্সচার মিক্স ইজিক্যাল যদি লিখতে চাই, তাহলে লিখতে পারবো তার আদি আয়তন ছিল 200 মিলি। আদি আয়তনটা হচ্ছে 200 মিলি, কারণ সিলভার এখানে আছে, তার আয়তন এবং ঘনমাত্রা এগুলো হচ্ছে আদি অবস্থায়। আদি আয়তন 200 মিলি এবং তার আদি ঘনমাত্রা হচ্ছে 1.3 ইন্টু 10⁻³ আর মিশ্রণের আয়তন হচ্ছে সিলভার নাইট্রেট 200 মিলি যোগ সোডিয়াম সালফাইড 100 মিলি, মোট 300 মিলি। এইরকম যদি আমরা হিসেব নিকেশ একটা করি, তাহলে আমরা এখানে একটা মান পাবো, মানটা আমরা এখানে লিখে রাখছি। এই মানটা হচ্ছে 300 কে 200, তাহলে 1.3 -3, এটাকে গুণ করতে হবে 2 দ্বারা, করে ভাগ করতে হবে 3 দ্বারা, তাই না? তাহলে এখানে আমাদের মানটা হচ্ছে 8.67 ইন্টু 10⁻⁴। এটা হচ্ছে আমাদের একটা বের হলো। আমরা দেখলাম যে আমাদের মিশ্রণের মধ্যে এই যে সিলভার প্লাস আয়নটা যে আছে, এটার ঘনমাত্রা আমরা কত পেলাম? এই ঘনমাত্রাটা পাইলাম।
এখন এই মিশ্রণের মধ্যে সালফাইডের ঘনমাত্রা কত হয় আমাকে সেইটা বের করতে হবে। তো সূত্র একই রকম, আমি তাই সূত্রটা একটু সংক্ষিপ্ত করার চেষ্টা করছি। আমি যদি এখন বলি যে সালফাইড 2- এর ঘনমাত্রা কোথায় ইন মিক্সচার, মিশ্রণে, তখন লিখতে পারবো এই যে এখানে আছে আমার সোডিয়াম সালফাইড। সোডিয়াম সালফাইড কোথায় আছে, এই 100 মিলি এত ঘনমাত্রা সোডিয়াম সালফাইড আছে, তাহলে তার আদি আয়তন হচ্ছে 100 মিলি। এখানে তাহলে আমরা 100 মিলি লিখছি। তার আদি ঘনমাত্রাটা হচ্ছে এত, 4.5 ইন্টু 10⁻⁻5। আর মিশ্রণের আয়তনটা ভি মিক্সটা কত হচ্ছে, 100 যোগ 200 মানে হচ্ছে 300 হচ্ছে। তাহলে আমরা এর ক্ষেত্রে কত পাচ্ছি, জাস্ট 1.5, দেখি বোঝা যাচ্ছে, 1.5 ইন্টু 10⁻⁻5 পাচ্ছি। তো এইভাবে আমরা যে লবণটার অদক্ষেপ যাচাই করতে বলবে সেই লবণের সাথে সংশ্লিষ্ট যে আয়নগুলো থাকবে মিশ্রণের মধ্যে সেই আয়নগুলোর ঘনমাত্রা কত হবে সেইটা আমরা বের করব। এই সময় আমরা এই সূত্র প্রয়োগ করব, আদি আয়তন আদি ঘনমাত্রা সমান হচ্ছে মিশ্রণ আয়তন মিশ্রণের ঘনমাত্রা। আদি আয়তন আদি ঘনমাত্রা প্রশ্নের মধ্যেই দেয়া থাকবে, আর মিশ্রণের আয়তন হবে আদি আয়তন দুইটা যোগ করলে মিশ্রণের আয়তন হবে, আর মিশ্রণের ঘনমাত্রা যার আমরা বের করব আমরা সেটা লিখে ঘনমাত্রা বের করতে পারবো। এইখানে একটু সতর্কতা, সেটা হচ্ছে যে একটা বিষয় খেয়াল করে দেখো, যদিও এখানে প্রয়োজন নাই তারপর একটু বলি। মনে করো যদি আমরা এইটা বের করতে চাইতাম যে সোডিয়াম, একটু উপরে লিখি, মনে করা যাক যে যদি আমরা এটা করতে চাইতাম যে সোডিয়াম প্লাস এর মিশ্রণের ঘনমাত্রা কত, তাহলে কি হতো, এর মিশ্রণের ঘনমাত্রা কত হতো। তো এর আদি আয়তন আমরা লিখতাম, আদি আয়তন ছিল 100 মিলি, 100 মিলি, কারণ সোডিয়াম সালফাইডটা তো এইখানে আছে, এর আদি আয়তন হচ্ছে 100 মিলি। কিন্তু এইখানে একটা বিষয় খেয়াল করে দেখো, এর আদি ঘনমাত্রা কি শুধু 4.5 ইন্টু 10⁻⁻5 হবে, এটা কিন্তু হবে না। এখানে কি হবে, এখানে 2 দ্বারা একটা গুণ হবে, এখানে 2 দ্বারা গুণ হবে। কেন 2 দ্বারা গুণ হচ্ছে সেটা একটু ব্যাখ্যাটা দেওয়া প্রয়োজন। আর এখানে তো যথারীতি 300 ছিল, এটা 300, এটা সমস্যা নাই। এইখানে এই 2টা হলো কেন সেটা একটু বলি। একটা বিষয় খেয়াল করে দেখো, এই যে সোডিয়াম সালফাইড দ্রবণটা হচ্ছে এরকম, Na2 সালফাইড, যখন এটা আয়নিত হয় তখন 2টা সোডিয়াম প্লাস এবং একটা সালফাইড মাইনাস উৎপন্ন হয়। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে দ্রবণের ঘনমাত্রা দেওয়া আছে কিন্তু সোডিয়াম সালফাইডের ঘনমাত্রা দেওয়া আছে 4.5 ইন্টু 10⁻⁻5। কিন্তু একটা সোডিয়াম থেকে উৎপন্ন হচ্ছে কিন্তু 2টা সোডিয়াম প্লাস উৎপন্ন হচ্ছে। দেখো 2টা সোডিয়াম প্লাস উৎপন্ন হচ্ছে, ফলে কি হবে, সোডিয়াম সালফাইডের ঘনমাত্রা যা হবে এই সোডিয়াম প্লাসের ঘনমাত্রা কিন্তু তার চেয়ে কিন্তু দ্বিগুণ হবে, 2 ইন্টু 4.5 ইন্টু 10⁻⁻5 হবে। আর সালফাইড যেহেতু একটা উৎপন্ন হয় তাই এর ঘনমাত্রা জাস্ট 4.5 ইন্টু 10⁻⁻5 উৎপন্ন হবে। তো এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে যে আসলে কখন এই 2 দ্বারা গুণ হচ্ছে কি হচ্ছে না, বা হবে কি হবে না। তো মূলত আমরা এভাবে সহজে মাথায় রাখতে পারি, সেটা হচ্ছে যে এখানে আমার প্রয়োজন হচ্ছে সালফাইড দ্রবণ থেকে কয়টা পাওয়া যাবে, একটা। সুতরাং সোডিয়াম সালফাইডের ঘনমাত্রা যা হবে সালফাইডের ঘনমাত্রাও তাই হবে। যদি প্রয়োজন হইতো সোডিয়াম সালফাইড থেকে সোডিয়াম উৎপন্ন হবে 2টা, সুতরাং সোডিয়াম সালফাইডের ঘনমাত্রা যা হবে সোডিয়াম প্লাসের ঘনমাত্রা তার দ্বিগুণ হবে। এভাবে একটু মাথায় রাখতে হবে এবং এটা কন্ট্রোল করতে পারতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই, সেটা হচ্ছে তাহলে আমরা কি করলাম, প্রথম ধাপে আমরা যে লবণটা অদক্ষেপ যাচাই করব সেই লবণটা আয়নিক সমীকরণ লিখলাম। এই আয়নিক সমীকরণ থেকে আমি বুঝতে পারলাম যে আমাকে মিশ্রণের মধ্যে সিলভার প্লাস এবং সালফাইড -2- এইটার ঘনমাত্রা আমাকে নির্ণয় করতে হবে, আমি সেই কাজটাও এখানে করে রাখলাম। এখন তৃতীয় ধাপে কি করতে হবে, তৃতীয় ধাপে মিশ্রিত লবণের ঘনমাত্রা দিয়ে আয়নিক গুণফল নির্ণয় করতে হবে। তাহলে আয়নিক গুণফল যদি এখন আমি নির্ণয় করি, এখানে আমার এই আয়নীয় সমীকরণটা আমাকে কিন্তু হেল্প করবে। আমি এইখানে যদি লিখতাম যে কেআইপি সমান কি লিখতাম, কেআইপি আর কেএসপি এর রাশিমালা কিন্তু একইভাবে লিখতে হয়। তাহলে কেআইপি সমান আমার এখানে লেখা যেত এরকম যে সিলভার প্লাস এটা হচ্ছে মিক্স ইন্টু হচ্ছে
সালফাইড 2 মাইনাস, এটা হচ্ছে মিক্স মানে মিশ্রণে তাদের ঘনমাত্রা। আর ঘনমাত্রা লিখলে হবে না, যথোচিত ঘাত সহ লিখতে হবে। তাহলে সিলভার সামনে যদি 2 আছে তাহলে এখানে একটা স্কয়ার করে দিতে হবে। তাহলে এইটা হচ্ছে তোমার আয়নীয় সমীকরণ। তাহলে এই যে আয়নীয় সমীকরণটা যে পাওয়া গেল, এই আয়নীয় সমীকরণটাতে এখন যদি আমি সিলভার মিক্সের মান বসাই দেই, তারপরে স্কয়ার করি, তার সাথে গুণ করে যদি আমি সালফাইডের মান বসাই দিই, তাহলে আমি কেআইপি পাবো। তাহলে এবারকার ধাপটা হচ্ছে আমার কেআইপি নির্ণয় করা। তাহলে কেআইপি সমান আমি লিখতে পারবো কি, আমি একটু এইটাকে ফলো করে একবার লিখতেছি। সিলভার মিক্সের মানটা হচ্ছে 8.67 ইন্টু 10⁻⁻4, আর এটার উপর একটা স্কয়ার আছে তাই স্কয়ার দেওয়া হলো। আর সালফারের ক্ষেত্রে এই মানটা হচ্ছে 1.5 ইন্টু 10⁻⁻5, এই মানটা। তাহলে এখন এই মানটা কত হচ্ছে, এই মানটা যদি আমরা এখন গুণ করি 8.674 এর উপর স্কয়ার, তার সাথে গুণ করতে হবে 1.5 মাইনাস 5, 1.127, 1.12, বা এটাকে আমরা 1.13 লিখতে পারি, ইন্টু 10⁻⁻11, এত। এটা হচ্ছে আমাদের কেআইপি এর মান। কোথাকার কেআইপি? মিশ্রিত দ্রবণে যে আয়নগুলো আছে এখন সিলভার প্লাস এবং সালফাইড 2 মাইনাসের, এদের আয়নিক গুণফলের মানটা হচ্ছে এত। এখন এই যে আমরা আয়নিক গুণফলের মানটা যে পেলাম, এই আয়নিক গুণফলের সাথে তার যে দ্রাব্যতা গুণফলের এই মানটা যে দেওয়া আছে, এই মানটা এখন আমরা তুলনা করব। এই মানটা আমরা তুলনা করব। তো দ্রাব্যতা গুণফলের মানটা আমি একটু পাশে একটু অন্য কালি দিয়ে একটু লিখি। আমার দ্রাব্যতা গুণফলের মানটা হচ্ছে কত? দ্রাব্যতা গুণফল কেএসপি এর মানটা এখানে দেয়া আছে যে 1.6 10⁻⁻49, 1.6 ইন্টু 10⁻⁻49। তাহলে এখন এখান থেকে আমাকে দেখতে হবে কে বড়, কেআইপি বড় নাকি কেএসপি বড়। তো হিসেব করে দেখা যাচ্ছে যে আমরা একটা বিষয় মাথায় রাখবো যে নেগেটিভ পাওয়ার যার যত ছোট হয় সে বড় হয়। তো যেহেতু কেআইপি এর ক্ষেত্রে নেগেটিভ পাওয়ারটা হচ্ছে -11, তাই আমরা এখানে বলতে পারি, এই যে কেআইপি এবং কেএসপি এর মধ্যে তুলনা করে এখন সিদ্ধান্ত নিতে হবে। আমরা বলতে পারবো যে কেআইপি ইজ গ্রেটার দ্যান কেএসপি। তো যেহেতু কেআইপি ইজ গ্রেটার দ্যান কেএসপি, সুতরাং এখন সিদ্ধান্ত কি হবে? পদক্ষেপ পড়বে, পদক্ষেপ পড়বে। এইভাবে কিন্তু সিদ্ধান্ত নেওয়া যায় যে পদক্ষেপ পড়বে কিনা। তাহলে আমি যদি একটু আরেকটু যদি বিস্তৃত করে বলি, তাহলে এখানে হচ্ছে প্রথম আমাদেরকে দেখতে হবে যে কার অধঃক্ষেপণ যাচাই করতে বলছে। যদি সরাসরি অধঃক্ষেপণ যাচাই করতে বলে তাহলে তো বললোই, আর যদি না বলে তাহলে যার দ্রাব্যতা গুণফলে মান দেয়া আছে তারই অধঃক্ষেপণ যাচাই করতে হবে, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ওই লবণটার আমরা আয়নিক গুণফলটা লিখবো। ওই লবণটা আমাদের কিভাবে উৎপন্ন হয় দেখো, আমাদের প্রশ্নে কিন্তু দেয়া ছিল সিলভার নাইট্রেট আর সোডিয়াম সালফাইড। আর এগুলো থেকে যে আয়নগুলো উৎপন্ন হয়, এই আয়নগুলো দিয়ে কিন্তু আবার কিন্তু এরকম কিন্তু দুই রকমের কিন্তু লবণ হয়। তো এই দুই লবণের মধ্যে যে কোনো এক লবণের কথা সাধারণত বলে। তো নতুবা যার দ্রাব্যতা গুণফলের মান দেওয়া থাকবে সেটারে আমরা অধঃক্ষেপণ যাচাই করব। তো এখানে সিলভার সালফারের অধঃক্ষেপণ যাচাই করব এই কথা বলে নাই, তবে তার দ্রাব্যতা গুণফলের মান দেওয়া আছে দেখে আমরা এইটারই অধঃক্ষেপণ যাচাই করতেছি। প্রথম আমরা এই জন্য সিলভার সালফারের আয়নিক বিক্রিয়াটা লিখবো। এই আয়নিক বিক্রিয়া থেকে আমরা তার কেআইপি এর যে রাশিমালা আছে সেটা আমরা আশা করি লিখতে পারবো। তবে কেআইপি কোথাকার কেআইপি? এই কেআইপিটা হচ্ছে কিন্তু মিশ্রিত দ্রবণে অধঃক্ষেপণ যাচাইকারী লবণটার যে আয়নগুলো থাকবে তাদের মোলার ঘনমাত্রা পদের যথাযথ ঘাতসহ গুণফল দিয়ে আমরা আয়নিক গুণফলটা নির্ণয় করব। তো যখন আমরা এইটা এইভাবে লিখবো তখন সিলভার মিশ্রিত দ্রবণে সিলভার আয়নের ঘনমাত্রা এবং সালফেট আয়নের ঘনমাত্রা লাগবে। তো যখন মিশ্রিত দ্রবণে আমরা যখন ঘনমাত্রা নির্ণয় করব তখন আমাদেরকে ভি মিক্স এস মিক্স ইকুয়াল হচ্ছে ভিআই এস আই, এই সমীকরণ ব্যবহার করে মিশ্রিত দ্রবণে আমাদের কাঙ্ক্ষিত আয়নটার ঘনমাত্রা নির্ণয় করতে হবে। এইভাবে ঘনমাত্রা যখন নির্ণয় হয়ে যাবে তারপর আমরা কেআইপি এর মান নির্ণয় করব। কেআইপি এর মান নির্ণয় করে আমরা কেএসপি এর সাথে তুলনা করব। নেগেটিভ পাওয়ার যত ছোট হবে সেটা তত বড় হবে, এখানে সামনে যাই থাকুক না কেন। তারপরে কেআইপি এবং কেএসপি এর মধ্যে আমরা তুলনা করে সিদ্ধান্ত নেব যে অধঃক্ষেপ পড়বে কিনা। যেমনটা আমরা এখানে বলেছিলাম যে যদি কেআইপি ইজ গ্রেটার দ্যান কেএসপি হয় তাহলে অধঃক্ষেপ পড়বে এবং দ্রবণটার নিচে অধঃক্ষেপ হবে আর উপরে কিন্তু দ্রবণটা সম্পৃক্ত থাকবে, এরকম একটা অবস্থা। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এই জাতীয় সমস্যা আর হয়তো সমাধান করা হবে না, কারণ এক জাতীয় কথা বারবার বলা যাবে না। তারপর কিছু প্র্যাকটিস করে দেখাইতে পারি।
তো এই কাজটা আমরা শর্টকাটে এভাবে করতে পারি, তবে এই শর্টকাটটা করা খুব একটা ঠিক হবে না, মানে বিশেষ করে লিখিত পরীক্ষায় তো নয়ই। হ্যাঁ, এমসিকিউ জন্য তোমার টেস্ট করে দেখা যেতে পারে। এখানে তোমরা এটা একটু বুঝে নাও, এই যে এখানে যে একটা আমরা এন দিয়েছি, এই এনটা খুব ইন্টারেস্টিং। এনটা কেন দেওয়া হচ্ছে সেই বিষয়টা বুঝতে হবে। তো এনটার ব্যাখ্যা আমি এখানে বলেছিলাম। যেমন এখানে যদি মিশ্রণে যদি সোডিয়াম আয়নের যদি ঘনমাত্রা নির্ণয় করতে বলতো, তাহলে আমরা শুধু এই সালফাইডের মতো করে 100 ইন্টু 4.5 10⁻⁵ খালি লিখতে পারতাম না, এখানে একটা 2 দিয়ে গুণ করতে হতো। 2 দিয়ে গুণ করার কারণ হিসেবে বলা হলো যে সোডিয়াম সালফাইডের ঘনমাত্রাটা দেওয়া আছে, আমার তো সোডিয়াম প্লাসের ঘনমাত্রা দেয়া নাই। তো সোডিয়াম প্লাসের ঘনমাত্রা দেয়া নাই, তাহলে আমাকে সোডিয়াম প্লাসের ঘনমাত্রা প্রয়োজন। তো এখন সোডিয়াম সালফাইডের ঘনমাত্রা যা হয়, সোডিয়াম প্লাসের ঘনমাত্রা তার দ্বিগুণ হয়। কেন হয়? কারণ একটা সোডিয়াম সালফাইড থেকে 2টা সোডিয়াম প্লাস পাওয়া যায়, তা এই যে 2টা যে পাওয়া যায় এইটা কিন্তু হচ্ছে ওখানে এন। তো এখানে এটা এন এবং বাকিগুলো তোমাদের পরিচিত। আচ্ছা, এখানে একটা সমস্যা দেওয়া আছে, আমরা একটু দেখি, আমরা একটু খুব সংক্ষেপে দেখবো এখন, এত আর বিস্তৃত আর বলবো না, নাহলে বিরক্ত লাগবে। বলছে যে 25°C তাপমাত্রায় ফেরিক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফলের মানটা দেয়া আছে। দ্রাব্যতা গুণফলের মান কার দেওয়া আছে? ফেরিক হাইড্রোক্সাইডের দেওয়া আছে। তাহলে পদক্ষেপ পড়বে কিনা যাচাই করতে, তাহলে কার পদক্ষেপ পড়বে কিনা যাচাই করতে বলছে? নিশ্চয়ই তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে আমাদের আসলে ফেরিক হাইড্রোক্সাইডের পদক্ষেপ পড়বে কিনা সেটাই যাচাই করতে বলছে। তাহলে ফেরিক হাইড্রোক্সাইডের যদি আমরা আয়নীয় সমীকরণ যদি আমরা লিখি, তাহলে আমরা এইভাবে পাবো যে Fe3+ প্লাস হচ্ছে 3OH মাইনাস। এর যদি আমরা KIP লিখি, তাহলে আমরা লিখতে পারবো যে Fe3+ ইন মিক্সচার আর ইনটু হচ্ছে OH মাইনাস ইন মিক্সচার। হ্যাঁ, তো এখানে এর মূল সংখ্যা 1 আর এর মূল সংখ্যা 3, কারণ এখানে কিউব। এখন আমাদেরকে যেটা করতে হবে যে Fe3+ মিক্সচারের ঘনমাত্রা, মিশ্রণে তার ঘনমাত্রা বের করতে হবে। তো এখানে যদি আমরা দেখি তাহলে দেখব যে এইখান থেকে আমরা Fe3+ পেতে পারি। তাহলে এই Fe3+ ইন মিক্সচার যদি আমরা বের করতে চাই, তাহলে মিশ্রণের মোট আয়তন এইটা এবং এটাকে এখানে মিশ্রিত করা হয়েছে, তাহলে এখানে 10 মিলি আর এখানে 1 মিলি, মোট হচ্ছে 11 মিলি। এইটা হচ্ছে ভি মিক্স 11 মিলি। তাহলে নিচে আমরা 11 মিলি আমরা দিতে পারি, আর উপরে কি হবে আমরা এটার কথা বলছি। তাহলে আদি আয়তন হচ্ছে 10 মিলি, আদি ঘনমাত্রা হচ্ছে 0.25। তাহলে এইটা করে একটা কিছু হবে। আচ্ছা, হলো। এবং মিশ্রণে হাইড্রোক্সাইড কোথায় থেকে আসে? হাইড্রোক্সাইড আসে পাশেরটা থেকে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে হাইড্রোক্সাইড আসে। তো দেখা যায় যে একটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে একটা হাইড্রোক্সাইড পাওয়া যায়, সুতরাং এর আদি আয়তন 1 মিলি আর আদি ঘনমাত্রা 0.5 হবে। আর এরও আয়তন, মিশ্রণ আয়তন হচ্ছে 11। ঠিক আছে, এখন এগুলোকে যদি আমরা এখানে বসিয়ে দেই, তাহলে মনে করা যায় যে এটা হচ্ছে 2.5 বাই হচ্ছে 11, আর এটা হচ্ছে তোমার 0.5 বাই হচ্ছে 11, তবে এর উপরে কিউব। হিসেব নিকেশ করলে এখন আমরা KIP এর একটা মান পাবো। মানটা হচ্ছে 2.5 ভাগ হচ্ছে 11 করলে যা হয় তার সাথে গুণ করতে হবে 0.5 ভাগ 11 করে তার উপরে কিউব দিতে হবে। কিউব দিতে গেলে শিফট চাপার পরে স্কয়ারের জায়গায় চলে কিউব হবে 2.13। 2.13 ইন্টু 10⁻⁻5, এটা হচ্ছে KIP এর মান। এর KSP এর মান কত? KSP এর মান অনেক। আর KSP এর যে মানটা দেয়া আছে সেটা হচ্ছে 3.98 ইন্টু 10⁻⁻ হচ্ছে 38। তো এইখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে KIP ইজ গ্রেটার দ্যান KSP। এখানে হচ্ছে অনলি -5, এখানে হচ্ছে -38। তাহলে আমরা বলতে পারি যে অধক্ষেপ পড়বে, তাই না? অধক্ষেপ পড়বে। তো এইভাবে একটি গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে হবে। এখানে অনেকগুলো সমস্যা আছে, এগুলো তোমরা একটু দেখে নেবা। তার মধ্যে এইরকম একটা সমস্যা একটা সমাধান করে দেই। এখানে বলছে, ও এখানে সুন্দর একটা গাণিতিক সমস্যা আছে, এই সমস্যাটা একটু দেখো। এইটা আমাদেরকে অনেক কিছু বিষয়ে একটু ধারণা দিবে, যদিও একই রকম কথা বা একই রকমই গাণিতিক সমস্যা, এখানেও তো এক জাতীয় সমস্যাগুলোই রাখা হয়েছে। তারপর এখানে বলছে যে 20°C তাপমাত্রায় সমায়তন পরিমাণ একই আয়তনের এত মিলি AB এর দ্রবণ এবং এত মোলার XY এর দ্রবণ দেওয়া হয়েছে। সমায়তনের 0.25 মোলার AB এর দ্রবণ এবং 0.1
0.01 মোলার XY দ্রবণকে মিশ্রিত করা হলো। এখন 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় AY এবং XB এর দ্রাব্যতা গুণফল দেওয়া আছে, দুইটার গুণফল দেওয়া আছে, AY এবং XB এই দুইটা দ্রাব্যতা গুণফল দেওয়া আছে যথাক্রমে এত এবং হচ্ছে এত। তাহলে কথা হচ্ছে দ্রবণ দুটিকে মিশ্রিত করলে পদক্ষেপ পাওয়া যাবে কিনা। এবার আমি যেটা বলছিলাম যে মনে করা যাক যে এইটা ছিল আমাদের পাত্রটা, এই পাত্রে একটা হচ্ছে এবি, একটা হচ্ছে এবি লবণ, আর একটা হচ্ছে XY, আর একটা হচ্ছে XY। তাহলে স্বাভাবিকভাবে এবি থেকে আমরা যে আয়নগুলো পাবো সেটা হচ্ছে A প্লাস এবং হচ্ছে বি মাইনাস, আর AY থেকে যেটা পাবো সেটা হচ্ছে যে XY থেকে যেটা পাবো X প্লাস এবং হচ্ছে Y মাইনাস। এখন এদের এখান থেকে আমরা যে লবণগুলো পেতে পারি সেটা এই দুইটা মিলে হতে পারে XB এবং এই দুইটা মিলে হতে পারে আমাদের AY। এরকম দুইটা লবণ, ভিন্ন ভিন্ন লবণ হতে পারে। তো এই XB এর দ্রাব্যতা গুণফলের মান দেয়া আছে পরেরটা, এটা হচ্ছে 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার কত হচ্ছে -2, আর AY এর মানটা দেওয়া আছে প্রথমটা 3.5 ইন্টু হচ্ছে 10 টু দি পাওয়ার -4। আর বলছে যে এই দুইটা লবণকে একত্রে মিশ্রিত করলে এই মিশ্রণে কোনো অদক্ষেপ পড়বে কিনা যাচাই করতে বলছে, এইখানে অদক্ষেপ পড়বে কিনা যাচাই করতে বলছে। তো এই যাচাইটা করতে গেলে আমাদেরকে আগে যে কাজটা করতে হবে যে এই যেহেতু দুইটারে আলাদা আলাদা করে দ্রাব্যতা গুণফলের মান দেয়া আছে এবং কোন লবণটার অদক্ষেপ পড়বে যাচাই করতে সেটা বলে নাই, খালি বলছে যে মিশ্রণে অদক্ষেপ পড়বে কিনা। তার মানে মিশ্রণে XB এর অদক্ষেপ পড়বে কিনা সেটাও যাচাই করতে হবে, AY এর অদক্ষেপ পড়বে কিনা সেটাও যাচাই করতে হবে। তার মানে দুইটা কাজ এখানে করতে হবে। তাহলে এক্ষেত্রে যে কাজটা করতে হচ্ছে সেটা হচ্ছে এরকম, আমরা যদি প্রথমে XB এর অদক্ষেপণ যাচাই করি XB এর, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে এর XB যে আছে এর আইনীয় সমীকরণটা হচ্ছে এরকম, এখান থেকে পাওয়া যাবে যে X প্লাস আর হচ্ছে B মাইনাস। তাহলে KIP সমান আমরা লিখবো যে X প্লাস এর মিশ্রণের ঘনমাত্রা মিক্স, হ্যাঁ, আর বি মাইনাস এর মিশ্রণের ঘনমাত্রা হচ্ছে এইটা। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে এই x প্লাস ইন মিক্স এইটা কত হয় সেটা আমাদেরকে বের করতে হবে। করতে গেলে দ্রবণের আয়তন যেহেতু সমায়তন বলছে, তার মানে হচ্ছে যে এটারও যদি তুমি যদি ভি মিলি যদি নাও তাহলে তোমাকে এইটারও ভি মিলি নিতে হবে, তাই না? এইটা এবং এইটা দ্রবণ যদি আমরা মিশ্রিত করি ভি যোগ ভি, তার মানে এখানে হচ্ছে আমাদের 2v মিলি হচ্ছে। তাহলে এর আদি আয়তন কত হচ্ছে? এর আদি আয়তন হচ্ছে ভি। ও আচ্ছা, এক্স কোথায় আছে? এক্স তো আছে আমাদের এই জায়গায়। হ্যাঁ ঠিক আছে, আদি আয়তন হচ্ছে ভি আর ঘনমাত্রা হচ্ছে ইন্টু 0.01। একটা বিষয় খেয়াল করে দেখো, আমরা কিন্তু মিশ্রণে এক্স এর ঘনমাত্রা নির্ণয় করতে যাচ্ছি। তাহলে আমাদের এক্স আছে এই জায়গায়, এইখানে আছে আমাদের এক্স আছে, এক্স ওয়াই এর মধ্যে আমাদের এক্স আছে, তাই না? তাহলে এই এক্স ওয়াই এর আদি আয়তন এবং আদি ঘনমাত্রা আমার লাগবে। তো আদি আয়তন হচ্ছে তার ভি মিলি আমরা ধরে নিলাম, আর আদি ঘনমাত্রা হচ্ছে তার এই জায়গায় আদি ঘন 0.01, এই জন্য এটা লিখলাম। এইটা সমান একটা কিছু হবে, এটা কত হচ্ছে, ভিভি তো চলে যাচ্ছে, তাহলে 0.01 কে ভাগ করতেছে জাস্ট 2 দ্বারা, করলে হচ্ছে 5.0 ইন্টু 10 টু দি পাওয়ার -3 এত মোলার, এটা মোল এককে আছে। তারপরে আর কি করতে হবে, তাহলে বি মাইনাস এর মিশ্রণের ঘনমাত্রা কত হবে, এটার ক্ষেত্রে মোট আয়তন হবে 2v। বি কোথায় আছে? বি আছে এই জায়গায়, তাহলে এর আদি আয়তন হচ্ছে ভি ধরে নেওয়া হলো, আর ঘনমাত্রা হচ্ছে 0.25। মানে ভিভি যদি চলে যায় তাহলে 0.25 এটাকে ভাগ করতে হচ্ছে 2 দ্বারা, তাহলে এটা হচ্ছে 0.125 এত মোলার। তাহলে এই দুইটা দিয়ে যদি এখন আমরা কি করি, যদি আমরা এখন কেআইপি নির্ণয় করি, তাহলে কেআইপি সমান আমরা বলতে পারবো এক্স প্লাস এর ঘনমাত্রা কোনটা ছিল, এইটা 5.0 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে -3, আর
বি মাইনাসের ঘনমাত্রা ছিল 0.125, তাহলে এটার সাথে গুণ করতে হবে 5 মাইনাস হচ্ছে 3, তাহলে হচ্ছে 3 মানে হচ্ছে 4, তাহলে হচ্ছে 6.25 ইন্টু 10⁻⁻⁴, আর এক্স বি, এটা কেআইপি অফ এক্স বি, তাই না? তাহলে কেএসপি অফ এক্স বি এটা কত দেয়া আছে? এক্স বি হচ্ছে পরেরটা, এটা দেয়া আছে 2.5 10⁻², 2.5 ইন্টু 10⁻², এটা দেয়া আছে। তাহলে স্পষ্ট আমরা একটা বিষয় বুঝতে পারছি, আমরা এক্স বি এর আয়নিক গুণফল করে যা পেলাম তার এখানে মানটা হচ্ছে -4, আর এক্স বি এর এখানে আমরা দেখছি -2, মানে কেএসপিটাই বড়, অর্থাৎ এই ক্ষেত্রে সিদ্ধান্ত হচ্ছে কেএসপি ইজ গ্রেটার দ্যান কেআইপি। সুতরাং আমরা বলতে পারি যে এই এক্স বি এর অধক্ষেপ পড়বে না, পদক্ষেপ পড়বে না। তো এটা তো শুধু এক্স বি এর সিদ্ধান্ত গেল যে এক্স বি এর অধক্ষেপ পড়বে কিনা, সেটা আমরা সিদ্ধান্ত নিলাম যে এক্স বি এর অধক্ষেপ পড়বে না। বাকিটার আবার আমাদেরকে এখানে দেখতে হবে, এখানে আর একটা আছে এ ওয়াই। এখন এ ওয়াই যদি আমরা যাচাই করি, তাহলে এ ওয়াই থেকে আমরা কি কি পাবো? এ ওয়াই থেকে আমরা পাবো এরকম যে এ প্লাস পাবো এবং হচ্ছে ওয়াই মাইনাস পাবো। তো একইভাবে আমরা যদি এর কেআইপি যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমাদেরকে এ প্লাস এর ঘনমাত্রা লাগবে মিশ্রণে, এবং এ ওয়াই মাইনাস এর মিশ্রণে ঘনমাত্রা প্রয়োজন হবে। আচ্ছা, তাহলে এখন আমাদেরকে এ প্লাস যদি আমরা এখন নির্ণয় করতে চাই, মনে করা যাক যে এ প্লাস মিশ্রণে এর ঘনমাত্রাটা হচ্ছে, আয়তন হচ্ছে 2v। এ কোথায় আছে? এ আছে এই জায়গায়, তাহলে এর আদি আয়তন হচ্ছে ভি এবং ঘনমাত্রা হচ্ছে 0.25 মোলার। তার মানে এইটা হচ্ছে আমাদের যে এইটার মতো, অর্থাৎ 0.125 এত মোলার হচ্ছে। আর ওয়াই মাইনাস ইন মিক্সচার, এটার আয়তনটা হচ্ছে 2v, আদি আয়তন হচ্ছে ভি, আর ওয়াই আছে এই জায়গায়, তার মানে এর ঘনমাত্রা হচ্ছে 0.01। তাহলে হিসাব নিকেশ করলে এইটা হচ্ছে আবার এটার মতো, তার মানে হচ্ছে 5.0 ইন্টু 10⁻³ মোলার। হ্যাঁ, এখন যদি আমরা কেআইপি এর যদি আমরা মান নির্ণয় করি, তাহলে আমরা এইটা পাবো, কেআইপি সমান হচ্ছে আমাদের ঠিক এই মানটা, যে 6.25 ইন্টু 10⁻⁻⁴ পাচ্ছি। আর এটা কার? এটা হচ্ছে মূলত এ ওয়াই এর, তো কেএসপি অফ এ ওয়াই হ্যাজ গিভেন কত? এক্স ওয়াই কেন এ ওয়াই এর মানটা দেওয়া আছে প্রথমটা, তাহলে 3.5 দেওয়া আছে, ভিন্ন কালি দিয়ে লেখা যাক, 3.5 ইন্টু 10⁻, এখানে দেখছিলাম মাইনাস হচ্ছে 4। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে? এই ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করে দেখো, এরও হচ্ছে 10⁻⁴, এরও হচ্ছে 10⁻⁴, তাহলে ওটা দিয়ে তুলনা করা যাবে না, এখন সামনটা দিয়ে তুলনা করতে হবে। সামনটা যদি দেখি, তাহলে দেখবো যে এর ক্ষেত্রে মানটা হচ্ছে 6.25 আর এর ক্ষেত্রে মানটা হচ্ছে 3.5। তাহলে আশা করা যায় এখানে আমরা বলতে পারি যে কেআইপি ইজ গ্রেটার দ্যান কেএসপি, সুতরাং অধক্ষেপ পড়বে, তার মানে হচ্ছে যে আমরা যদি এ বি এবং এ ওয়াই এই লবণ দুইটাকে যদি দ্রবণে যদি আমরা মিশ্রিত করি, তাহলে মিশ্রিত দ্রবণে একটা অধক্ষেপ পড়বে। কিন্তু ফাইনাল সিদ্ধান্ত হচ্ছে যে অধক্ষেপ পাওয়া যাবে কি? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, পাওয়া যাবে। অ্যান্সার হচ্ছে হ্যাঁ, অধক্ষেপ পাওয়া যাবে। প্রশ্ন, কার জন্য এই অধক্ষেপটা পাচ্ছি? এই অধক্ষেপটা মূলত আমরা এক্স বি এর জন্য পাচ্ছি না, আমরা এ ওয়াই এর জন্য অধক্ষেপটা পাচ্ছি। ঠিক আছে, এই জন্য আমাদেরকে দুইটা যাচাই করে দেখতে হবে যে কার অধক্ষেপ পড়ে আর কার অধক্ষেপ পড়ে। তো আশা করি যে বিষয়গুলো বোঝা গেছে। আমরা একটু ভিন্ন টাইপের একটু গাণিতিক শুরু দিই, যে এই সমস্যাটা একটু সুন্দর, রিসেন্ট এই প্রশ্নটা আসছে। তো এখানেও যথারীতি আগের মতোই দেওয়া আছে যে X2Y3 একটা লবণ আছে, যার আলাদা আলাদা করে আয়তন এবং ঘনমাত্রা দেয়া আছে। আর ওই দ্রবণে আমি যদি একটু ছবি আঁক করে দিই, তাহলে মনে হয় বুঝতে তোমাদের একটু সুবিধা হবে। সে এইটা একটা হচ্ছে পাত্র, এই পাত্রের মধ্যে 20 মিলি, এখানে 20 মিলিলিটার
কি আছে 0.07 মোলার X2Y3 আছে, X2Y3 আছে। এবার এর দ্রবণে এত দ্রবণ যোগ করা হলো। আর একটা পাত্র আছে, এই পাত্রের 16 মিলি QZ2 দেওয়া আছে, কিন্তু এই দ্রবণটার ঘনমাত্রা দেয়া নাই, এই দ্রবণটার ঘনমাত্রা দেয়া নাই, ঘনমাত্রা নেই, এটা মূলত বের করতে হবে। আর বলছে XZ3 এর দ্রাব্যতা গুণফলের মান, XZ3 এর দ্রাব্যতা গুণফলের মান যদি এত হয়, তাহলে QZ2 মানে এই দ্রবণটার ঘনমাত্রা ন্যূনতম কত হলে মিশ্রিত দ্রবণ অধক্ষেপ করবে। তো যেহেতু এখানে ঘনমাত্রা দেয়া নাই, আমরা যদি ধরি যে এর ঘনমাত্রাটা হচ্ছে সে x মোলার, এর ঘনমাত্রাটাকে আমরা ধরছি x মোলার, যেহেতু এটা মোলারে দেওয়া আছে, এটা হচ্ছে x মোলার। আর সিদ্ধান্ত নিতে হবে কার অধক্ষেপ করবে, যখন বলছে XZ3 এর দ্রাব্যতা গুণফল দেওয়া আছে আর ন্যূনতম এই QZ2 এর ঘনমাত্রা কত হলে অধক্ষেপ করবে সেটা আমাদেরকে যাচাই করতে হবে। তাহলে ঘটনা আগের মতোই, এখানে আমাদেরকে বলেছে, আচ্ছা এই পাশটা থাক, আমরা এই পাশে একটু লিখি। XZ3 এর দ্রাব্যতা গুণফলের মান দেয়া আছে, সুতরাং দ্রবণে XZ3 এর ঘনমাত্রা পদক্ষেপ করবে না সেটা আমাদের যাচাই করতে হবে। তাহলে XZ3 যদি আমরা যদি লিখি XZ3, তাহলে এখান থেকে আমরা পাবো X প্লাস, আর প্লাস হচ্ছে 3Z মাইনাস, আর যেহেতু এখানে 3 দেওয়া আছে তাহলে বোঝা যাচ্ছে যে এখানে একটা 3 হওয়া উচিত। ঠিক আছে, এখন এই দুইটা মিলে যদি আমরা যদি KIP এর যদি আমরা রাশিমালাটা লিখি, তাহলে আমরা লিখতে পারবো যে X3 প্লাস এর মোলার ঘনমাত্রা ইন্টু হচ্ছে Z মাইনাস এর মোলার ঘনমাত্রা, যথাযথ ঘাত সহ লিখতে গেলে এখানে একটা কিউব দিতে হবে। এই ঘনমাত্রাগুলো কোথাকার ঘনমাত্রা, এগুলো মিশ্রণে তাদের ঘনমাত্রা কত সেইটা আমাদেরকে জানতে হবে। মিক্স, তার মানে এগুলো আলাদা আলাদা ঘনমাত্রা না, আমাদেরকে এখন কি করতে হবে, এই দুই পাত্রকে আমাদেরকে আর একটা পাত্রে মিশ্রিত করতে হবে। সেইখানে মিশ্রিত করা হলো। এখন এই মিশ্রিত পাত্রে আমাদেরকে X3 প্লাসের মোলার ঘনমাত্রা কত হয় সেটা বাইর করতে হবে। X3 প্লাসের ঘনমাত্রা কত সেইটা বের করতে হবে, আর Z মাইনাস এর ঘনমাত্রা কত সেটা আগে আমাদের এখন জানতে হবে। আমরা যদি আগের মতো করেই যদি লিখি, তাহলে একটা বিষয় লিখতে পারবো যে X3 প্লাস ইন মিক্সচার ইজ ইকুয়াল হচ্ছে মিশ্রণের মোট আয়তন। মিশ্রণের মোট আয়তন হচ্ছে এর 20 মিলি আর এর 16 মিলি, 20 এর 16 হচ্ছে 36, ভি মিক্স এস মিক্স, মিশ্রণ আয়তন হচ্ছে 16 মিলি। আর এই জায়গাটা একটু খেয়াল করে দেখো, এই জায়গাটা বেশ ইন্টারেস্টিং। এক্স কোথায় ছিল, এক্স ছিল এই পাত্রে, এক্স ছিল। এখন ওই পাত্রে যে এক্স ছিল, এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে X2Y3 এর ঘনমাত্রা দেয়া আছে এইটা, এই ঘনমাত্রাটা কার, এই ঘনমাত্রা হচ্ছে X2Y3 এর। কিন্তু X2Y3 থেকে স্পষ্ট দেখা যাচ্ছে যে দুইটা X প্লাস উৎপন্ন হয় আর তিনটা এরকম Y উৎপন্ন হয়। তাহলে এই যে এখানে যে এইটার ঘনমাত্রা হচ্ছে 0.07, তাহলে X3 প্লাস এর ঘনমাত্রা হচ্ছে কিন্তু 2 ইন্টু 0.07, তাহলে তার আদি আয়তন হচ্ছে 20 মিলি, 20 মিলি লিখলাম, আর তার আদি ঘনমাত্রা হচ্ছে অ্যাকচুয়ালি এটা 2 ইন্টু হচ্ছে 0.07। এই জায়গাটা একটু খেয়াল করতে হবে, কিন্তু এখানে X2Y3 এর ঘনমাত্রা দেয়া আছে, X3 তো আর ঘনমাত্রা দেয়া নাই, তো X2Y3 থেকে উৎপন্ন হয় দুইটা X3 প্লাস, সুতরাং এর ঘনমাত্রা যা হবে X3 প্লাস এর ঘনমাত্রা তার দ্বিগুণ হবে। এটা সবগুলোই যেহেতু সংখ্যা, তাহলে আমরা এখান থেকে একটা কিছু পাবো। কত পাচ্ছি সেটা একটু আমরা নির্ণয় করি, সেটা হচ্ছে যে 20
ইন্টু হচ্ছে 2 ইন্টু হচ্ছে 0.07, এটা হচ্ছে 2.8 ভাগ হচ্ছে 36, 7.0 ইন্টু 10 টু দি পাওয়ার 7.0 না লিখে 7.7 লেখা উচিত, 7.7 ইন্টু 10 টু দি পাওয়ার -2 এত মোলার হচ্ছে। আচ্ছা, ভালো কথা। এরপরে আর একটা থাকলো কি, জেড মাইনাস। তো জেড মাইনাসের এখন ঘনমাত্রা যদি আমরা নির্ণয় করি মিশ্রণে, তাহলে আমরা আবার লিখতে পারবো 36, আর জেড কোথায় ছিল, জেড ছিল এই জায়গায়, এর আদি আয়তন হচ্ছে 16 মিলি, তো 16 লিখলাম। তো এখানে আমরা ধরেছি যে কিউ জেড টু এইটা থেকে উৎপন্ন হয় আমাদের একটা কিউ টু প্লাস প্লাস হচ্ছে আমাদের জেড মাইনাস হয়, দুইটা উৎপন্ন হয়। এই কিউ জেড প্লাস এর ঘনমাত্রা দেয়া ছিল না প্রশ্নে, এইটাকে আমরা জোর করে ধরে নিয়েছি যে এর ঘনমাত্রা হচ্ছে এক্স। তাহলে এর ঘনমাত্রা যদি এক্স হয়ে থাকে, আমরা কিন্তু কিউ জেড টু এর ঘনমাত্রা ধরছি এক্স, তাহলে এখান থেকে আমরা কিউ প্লাস এর ঘনমাত্রা পাবো এক্স এবং জেড টু এর ঘনমাত্রা পাবো হচ্ছে 2x। এই তোমার আয়তন হচ্ছে 16 মিলি, 16 মিলি লিখলাম। আর পাশাপাশি এখানে যেটা লিখতে হচ্ছে সেটা হচ্ছে তার জেড এর ঘনমাত্রা হচ্ছে 2x, এটা হচ্ছে 2x। এখন এই দুটো যদি আমরা এখানে বসিয়ে দেই, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে x 3 প্লাসের জন্য আমরা পাবো 7.7 ইন্টু 10 টু দি পাওয়ার -2, এটা পাবো। আর জেড মাইনাসের জন্য পাবো, ছোট্ট একটু মানে কাটাকাটি করে ফেলাই যায়, সেটা হচ্ছে যে 16 গুণন হচ্ছে 2 না, মানে 32 আর কি, আর ভাগ হচ্ছে 36, তার মানে 0.88x, 0.88x, এইটার উপর একটা কিউব হবে। এইটা হচ্ছে কেআইপি এর মান, এটা হচ্ছে কেআইপি এর মান। এখন এখানে বলছে যে অদক্ষেপ ন্যূনতম এই কিউ টু জেড দ্রবণটার ন্যূনতম ঘনমাত্রা কত হলে অদক্ষেপ পড়বে। তার মানে অদক্ষেপ যদি পড়তেই চায় তাহলে কেআইপি কে কেএসপি এর চেয়ে বড় হতে হবে, কেআইপি ইজ গ্রেটার দ্যান কেএসপি হতে হবে। তার মানে এই যে এই গুণফলটা যে আছে, এই গুণফলটার মানটা 7.7 ইন্টু 10 টু দি পাওয়ার -2 আর হচ্ছে 0.88, তাই না, 32 ভাগ 36, তো এটার একটা কিউব, এই মানটা হচ্ছে 0.70 কিউব। এই মানটা, টোটাল এই মানটা কি হইতে হবে, কেএসপি চেয়ে বড় হবে। কেএসপি কত দেওয়া আছে, xz3, এগুলো তো xz3 হিসাব চলছে, তাই না। এর মানটা দেওয়া আছে 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার -16, এইটার চেয়ে বড় হইতে হবে। তাহলে আমরা এখানে একটা কথা বলতে পারি যে অধঃক্ষেপণের জন্য এই শর্তটা আমাদেরকে পালন করতে হবে। অধঃক্ষেপণের জন্য এরকমটা হতে হবে। এখন আমাদের কাজ হবে এক্স এর মান নির্ণয় করা, তাহলে আমরা কিন্তু এই এক্স এর মান পাইলে কিন্তু আমরা বলতে পারবো যে কিউ জেড এর মানটা, ঘনমাত্রাটা কত হতে হবে। তো এক্স এর মান এখন নির্ণয় করতে হবে। তাহলে এইটার সাথে আমরা একটু গুণ করে ফেলতে পারি, কত, 7.7 টু 0.05, তাহলে এক্স কিউব সমান হচ্ছে 4.8। এটাকে যদি আমরা এইভাবে, এটা তো আর এইভাবে লেখা যায় না, এখন এটাকে এরকম করে লিখতে হবে। তাহলে 0.48 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে -16, আর এটাকে আমরা ভাগ করব কত দিয়ে, ভাগ করব 0.054, 0.054 দিয়ে ভাগ করব, করলে কি হবে, এক্স কিউব সমান হচ্ছে 4.8 -16 ভাগ অ্যান্সার, তাহলে হচ্ছে 8.87 ইন্টু 10 টু দি পাওয়ার
-15, আর এটার মধ্যে দেখুন কিউব রুট করি, তাহলে কি করব, 8.87, এটা আমরা কিউব রুট করব, 2.075। অতএব x এর মানটা হচ্ছে 2.07 ইন্টু 10⁻⁻5 মোলার। তার মানে হচ্ছে যে x এর ন্যূনতম মান এত হলে তখন পদক্ষেপ পড়া শুরু হবে। তো এখানে কিছু না, আগে আয়তন এবং ঘনমাত্রা দুইটা দেয়া ছিল, পদক্ষেপ পড়বে কিনা যাচাই করতে বলছে, তো আমরা কেআইপি এর মান নির্ণয় করতাম, পরে আমরা কেআইপি কেস বিষয়ে তুলনা করে আমরা পদক্ষেপ পড়বে কিনা সেটা আমরা যাচাই করতাম। এখানে শুধু একটু উল্টো করে বলছে যে এখানে এই কিউ জেড টু এর ঘনমাত্রা কত হলে পদক্ষেপ পড়বে, তা এটা যদি আমরা এক্স ধরে নিই তাহলে হিসেব করে আশা করি এইভাবে বের করা যাবে। গাণিতিক সমস্যা বেশ ইন্টারেস্টিং ছিল। আচ্ছা, আমরা আর একটু দেখি, এটা সেম প্রবলেম, তোমরা একটু এটা প্র্যাকটিস করবে। এখানে একটা দেখো খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা গাণিতিক সমস্যা আছে, তবে এই সমস্যাটা তোমাদের জন্য সমাধান করা একটু কঠিন হবে। কঠিন হবে এই কারণে যে এই সমস্যাটা সমাধান করতে গেলে তোমাদেরকে রাসায়নিক সাম্যাবস্থার এবং সাম্যধ্রুবকের একটা স্পষ্ট কনসেপ্ট লাগবে। তো সুতরাং তোমরা যারা প্রথম যারা শিখছো তাদের এই গাণিতিক সমস্যাটা আপাতত দেখার প্রয়োজন নাই, এটা আপাতত স্কিপ করতে পারো। হ্যাঁ, তবে যদি কেউ সেকেন্ড ইয়ার হয়ে থাকো এবং কেপিকেসি এর গাণিতিক সমস্যা যদি করে থাকো তাহলে সেটা তারা অবশ্যই এটা বুঝতে পারবা, তারা এটা দেখতে পারো। আর যারা প্রথম কেবল ভর্তি হয়েছো তারা যে কাজটা করবে সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন যখন শেষ হবে তখন আবার এখানে আসলে কিন্তু আবার এই গাণিতিক সমস্যাটা বুঝতে পারবা। তো আমরা এতক্ষণ যে গাণিতিক সমস্যাগুলো সমাধান করলাম তার মতোই এটা, তবে একটু ভিন্ন রকম। ভিন্ন রকমটা কি রকম, এখানে ফেরিক ক্লোরাইডের একটা ঘনমাত্রা দেয়া আছে এবং বলছে যে ফেরিক ক্লোরাইড এই দ্রবণ হতে ফেরিক হাইড্রোক্সাইডকে পদক্ষিপ্ত করার জন্য, হ্যাঁ, ন্যূনতম কত ঘনমাত্রার অ্যামোনিয়ার জলীয় দ্রবণ লাগবে। তো অ্যামোনিয়ার জলীয় দ্রবণ কিন্তু হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়ার জলীয় দ্রবণ প্রয়োজন। অ্যামোনিয়ার জলীয় দ্রবণটা কি হচ্ছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, কারণ অ্যামোনিয়ার সাথে পানি যোগ করলেই কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা। তো 25°C তাপমাত্রায় ফেরিক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফলের মানটাও দেয়া আছে, দ্রাব্যতা গুণফলের এই মানটা দেয়া আছে এত। আর এরা প্রশ্ন রাখছে যে অ্যামোনিয়ার বিয়োজন ধ্রুবক যদি এত হয় তাহলে আর কি আমাদেরকে কতটুকু অ্যামোনিয়াম এইটার পদক্ষেপ শুরু করার জন্য কত ঘনমাত্রার অ্যামোনিয়ার জলীয় দ্রবণ প্রয়োজন সেটা লাগবে। তার মানে আমাদেরকে এই অ্যামোনিয়ার জলীয় দ্রবণটার পরিমাণটাই বের করতে বলছে। এইখানে আমাদের এই যে অ্যামোনিয়ার যে জলীয় দ্রবণটা আছে এটাই আমরা বের করব। হ্যাঁ, এটা আমরা বের করব। তা আমরা একটু দেখি, এখানে প্রথম স্টেপ হবে এই যে আমরা যে ফেরিক হাইড্রোক্সাইড যে পাচ্ছি, ফেরিক হাইড্রোক্সাইড কোথায় থেকে পাচ্ছি, ফেরিক হাইড্রোক্সাইড পাচ্ছি মূলত এই ফেরিক ক্লোরাইডের যে দ্রবণটা ছিল, সরি এটা ফেরাস ক্লোরাইড দেখতেছি, ফেরাস ক্লোরাইডের যে দ্রবণটা ছিল, ফেরাস ক্লোরাইড দ্রবণের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের আগে বিক্রিয়া যদি আমরা করাই তাহলে কিন্তু আমরা ফেরাস হাইড্রোক্সাইড পাবো আর অ্যামোনিয়াম ক্লোরাইড পাবো, তাই না, অ্যামোনিয়াম ক্লোরাইড পাবো। তো যেহেতু সমতা যদি করতে চাই তাহলে ক্লোরাইড এখানে 2 লাগছে, এই জন্য এখানে 2 দেয়া, এটা সমতা হয়ে যাচ্ছে। এখন একটা বিষয় খেয়াল করে দেখো যে যদি ফেরিক ক্লোরাইডের ঘনমাত্রা এত হয়, দেয়া আছে যে 3.0 ইন্টু 10⁻³ তাহলে এখান থেকে আমি ফেরিকের যে পরিমাণটা পাবো Fe2+, তার ঘনমাত্রাটাও হবে 3.0 ইন্টু 10⁻³ এটা হবে। আচ্ছা, এখন এই যে ফেরিক হাইড্রোক্সাইডের পদক্ষেপণ যদি আমরা শুরু করতে চাই তাহলে আমাদের কি পরিমাণে অ্যামোনিয়াম লাগবে সেটা আমরা অ্যামোনিয়া লাগবে সেটা আমরা বাইর করব। তার আগে আমাদেরকে যেটা করতে হবে যে আমাদেরকে একটা বের করতে হবে যে এইটা ফেরিক
ফেরাস আয়নটার ঘনমাত্রাটা দেয়া আছে এত মোলার, ফেরাস আয়নের ঘনমাত্রা এত মোলার দেওয়া আছে, আর এর সাথে আমাদেরকে অদক্ষিপ্ত করার জন্য কি পরিমাণ হাইড্রোক্সাইডের মোলার ঘনমাত্রা লাগবে সেইটা আমরা বের করব। অর্থাৎ যদি অদক্ষেপণ শুরু হয় তাহলে তার দ্রাব্যতা গুণফলের চেয়ে বেশি পরিমাণ আয়ন থাকতে হবে। তার মধ্যে ফেরাস আয়নটার ঘনমাত্রাটা এটা ফিক্সড। এখন এই হাইড্রোক্সাইডের ঘনমাত্রাটা আমাদেরকে আগে বের করে দেখতে হবে যে কি পরিমাণ হাইড্রোক্সাইড লাগবে, আর সেই পরিমাণ হাইড্রোক্সাইড তৈরি করার জন্য কি পরিমাণ অ্যামোনিয়া লাগবে সেই অ্যামোনিয়ার ঘনমাত্রাটাই কিন্তু আমাদেরকে বের করতে হবে। বেশ একটু ক্রিটিক্যাল বটে। তো এখানে একটু দেখো, তো আমাদের এখানে দেয়া আছে যে কেএসপি সমান, আমরা যদি এই ফেরাস হাইড্রোক্সাইডের যদি বিয়োজন বিক্রিয়া যদি বিবেচনা করি তাহলে এখান থেকে আমরা পাবো কি Fe2+ পাবো, প্লাস হচ্ছে আমরা 2OH- পাবো। তাহলে এখানে আমরা লিখতে পারবো যে মোলার কনসেন্ট্রেশন অফ Fe2+ ইন্টু হচ্ছে OH- স্কয়ার রুট স্কয়ার। তাহলে এখান থেকে আমরা যদি হাইড্রোক্সাইডের পরিমাণটা বের করতে পারি, এখানে আমাদের ঘনমাত্রাটা ফেরাসের ফিক্সড, কারণ ফেরাস ক্লোরাইডের এত দ্রবণের ঘনমাত্রা থেকে আমরা এই পরিমাণ পাবো। তাহলে এখানে আমরা কেএসপি যদি বের করতে চাই, কার কেএসপি, এটা ফেরাস হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফলের মান এটা দেয়া আছে। কত দেয়া আছে? দেয়া আছে 1.6 ইন্টু 10⁻⁻14। আর এই পাশে আমাদের ফেরাসের ঘনমাত্রাটা হচ্ছে এইটা, এই দ্রবণ থেকে পাওয়া ঘনমাত্রা এইটা, সেটা হচ্ছে 3.0 ইন্টু 10⁻³ আচ্ছা। আর আমাদের টার্গেট হচ্ছে হাইড্রোক্সাইডের ঘনমাত্রা বের করা, তো আমরা সেই কাজটাই করব। এটাকে একটু মুছাই দেই। তাহলে আমাদেরকে OH এর ঘনমাত্রা যদি এখন বের করতে চাই, তাহলে OH- এইটা ঘনমাত্রা বের করতে গেলে আমাদেরকে 1.6 ইন্টু 10⁻⁻14 এটাকে ভাগ করতে হবে 3.0 ইন্টু 10⁻³ দ্বারা। ভাগ করার পর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা স্কয়ার রুট নিতে হবে। তাহলে আমরা হাইড্রোক্সাইডের যে পরিমাণটা পাবো সেটা কত হচ্ছে, এক্ষেত্রে হাইড্রোক্সাইডের পরিমাণ হচ্ছে 1.6 pxp14 ভাগ 3 - 3। এটা কোথা থেকে আসলো? এখান থেকে আসলো। আচ্ছা, হলো। হওয়ার পর স্কয়ার রুট অ্যান্সার করলে হচ্ছে 2.3 ইন্টু 10⁻⁻6 এত মোলার হাইড্রোক্সাইড আমাদেরকে প্রয়োজন হবে। তার মানে আমরা যদি এই ফেরাস হাইড্রোক্সাইডের যদি অদক্ষেপ যদি পেতে চাই, তাহলে দ্রবণের মধ্যে আমাদের হাইড্রোক্সাইডের ঘনমাত্রা হইতে হবে এত, এবং ফেরাসের ঘনমাত্রা তো এত ফিক্সড আছে, এই দুটো ঘনমাত্রা আমাদের ফিক্সড। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই যে আমরা যে এখানে হাইড্রোক্সাইড যে তৈরি করছি, হাইড্রোক্সাইডটা আসলে কিভাবে তৈরি হচ্ছে? হাইড্রোক্সাইডটা তৈরি হচ্ছে যখন আমরা অ্যামোনিয়ার সাথে, এটা সরাই লিখতে হবে না হলে, এটা এখান থেকে লিখি। যখন আমরা অ্যামোনিয়া এইটার সাথে যখন পানি যখন নিচ্ছি, তখন এইটা হচ্ছে কি, পানি একে একটা প্রোটন দিয়ে দিচ্ছে, H+ দিয়ে দিচ্ছে, দিলে এইটা হচ্ছে অ্যামোনিয়াম প্লাস, আর পাশাপাশি উৎপন্ন হচ্ছে OH-। এই যে OH- যে উৎপন্ন হচ্ছে, এই OH- দিয়েই কিন্তু আমরা এই Fe2+ এর সাথে বিক্রিয়া করে ফেরিক হাইড্রোক্সাইড আমরা অদক্ষেপ ফেলবো। তার মধ্যে থেকে আমাদের এই যদি অদক্ষেপ যদি পড়তেই হয়, তাহলে OH এর ঘনমাত্রাটা আমাদের এরকম হতে হবে। তাহলে OH এর ঘনমাত্রা আমাদের 2.3 ইন্টু 10⁻⁻6 মোলার, এই পরিমাণ ঘনমাত্রা আমাদেরকে, এত ঘনমাত্রা OH আমাদের প্রয়োজন হবে। এখন প্রশ্ন হচ্ছে এই পরিমাণ OH তৈরি করার জন্য আমরা যে অ্যামোনিয়া ব্যবহার করতেছি, সেই অ্যামোনিয়ার ঘনমাত্রাটা কত হবে বা ন্যূনতম ঘনমাত্রা কত হবে, এইটা আমাদের বের করতে হবে। এটা হচ্ছে প্রশ্ন। তাহলে প্রশ্নটাকে একটু বুঝে দেখো। যদি আমরা ফেরাস হাইড্রোক্সাইডের অদক্ষেপ ফেলতে চাই তাহলে আমাদের OH লাগে। তো OH কত লাগবে সেটা
আমরা দ্রাব্যতা গুণফল থেকে নির্ণয় করতেছি, কারণ দ্রাব্যতা গুণফলে যদি দেখা যায় যে ওএইচ এর ঘনমাত্রা 2.3 × 10⁶ এবং Fe2+ এর ঘনমাত্রা যদি এত হয়, তাহলে এই দুইটার গুণফল মিলে একটা সম্পৃক্ত দ্রবণ একটা তৈরি করবে। তার মানে হচ্ছে যে আমরা যদি ফেরাস হাইড্রোক্সাইড যদি অদক্ষেপ যদি ফেলতে চাই, তাহলে আমাদেরকে ওএইচ এর ঘনমাত্রাটা কমপক্ষে এত লাগবে, এর চেয়ে বেশি লাগবে আর কি। এইটা হলে সম্পৃক্ত হবে, এর চেয়ে বেশি লাগবে। এখন এই ওয়েস্টটা আসতেছে কোথা থেকে? অ্যামোনিয়ার সাথে পানির বিক্রিয়া কিন্তু ওয়েস্টে আসতেছে। তা এই পরিমাণ ওয়েস্ট তৈরি করার জন্য কি পরিমাণ অ্যামোনিয়া লাগবে সেইটা বাইর করতে বলছে। অ্যামোনিয়ার জলীয় দ্রবণের প্রয়োজন হয়, কত ঘনমাত্রার অ্যামোনিয়ার জলীয় দ্রবণ প্রয়োজন হয়। অ্যামোনিয়ার জলীয় দ্রবণ কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বলে। তো এইটাকে আমরা এভাবে লিখতে পারতাম, এইটা সমান কিন্তু হচ্ছে আমাদের অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাই না? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিয়োজিত হলে এরকম হয়। তো যাই হোক, আমরা যদি এখন এখান থেকে একটা কথা লিখি যে প্রাথমিক অবস্থায়, অর্থাৎ প্রাথমিক অবস্থায় মনে করি যে আমাদের এখানে অ্যামোনিয়া আছে সে বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই টোটাল এই দুইটা মিলে হচ্ছে এক্স মোল পার লিটার। পানির ঘনত্ব তো অপরিবর্তিত, আর এই অবস্থায় এটা জিরো, এটা জিরো। এখন এইটা প্রাথমিক অবস্থায়, এইটা এক্স, এইটা ধরে নিলাম। আর এই দুইটা কেন শূন্য হলো, এইখানে কিন্তু রাসায়নিক সাম্যাবস্থার একটা কনসেপ্ট কাজে লাগবে। এই জন্য বলছিলাম যে যাদের রাসায়নিক সাম্যাবস্থা যাদের করা নাই, তাদের জন্য এটা মাথার উপর দিক দিয়ে যেতে পারে। তো যারা রাসায়নিক সাম্যাবস্থা করেছে শুধু তারা একটু দেখো, আর যারা এখনো করেনি তারা ওইটা করে এসে তারপর এটা দেখলে কিন্তু বুঝতে পারবা। আর এটা হচ্ছে প্রাথমিক অবস্থা এত। এখন পরিবর্তনটা খেয়াল করে দেখো। পরিবর্তনটাতে বলতেছে যে আমাদের কমপক্ষে এত ঘনমাত্রার হাইড্রোক্সাইডের লাগবে। তার মানে এপাশে যাই হোক না কেন, আমাকে এখানে কমপক্ষে এই পরিমাণ 2.3 ইন্টু 10⁻⁻6 এত মোলার পরিমাণ হাইড্রোক্সাইড প্রয়োজন। এখন যেহেতু 1 মোল পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিয়োজিত হয়ে 1 মোল পরিমাণ হাইড্রোক্সাইড উৎপন্ন হয়, তাহলে আশা করা যায় এইখানে এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিয়োজনটা হচ্ছে -2.3 ইন্টু 10⁻⁻6। আর ওই অবস্থায় আমাদের অ্যামোনিয়ামও উৎপন্ন হবে +2.3 ইন্টু 10⁻⁶। তাহলে এটা যে পরিমাণ বিয়োজিত হবে, কোনটা আমরা এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর জায়গায় আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড চিন্তা করতে পারি। তো এটা যদি জটিল মনে হয়, অ্যামোনিয়া প্লাস পানিটাই কিন্তু হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এটা যদি আমাদের জটিল মনে হয়, তাহলে এটাকে আমরা একটু বাদ দিয়ে দেই, বাদ দিয়ে পাশেরটা লিখি একবার, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা বাদ, এখানে লেখা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যখন এই পরিমাণ বিয়োজিত হয়, তখন অ্যামোনিয়াম উৎপন্ন হয় এই পরিমাণ এবং ওএইচ উৎপন্ন হয় এই পরিমাণ। তাহলে এইটা যখন সাম্যাবস্থায় যখন উপনীত হবে, সাম্যাবস্থায় যখন উপনীত হবে, তখন আমাদের এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থাকবে এক্স মাইনাস হচ্ছে 2.3 ইন্টু 10⁻⁻6, আর এটা থাকবে 2.3 ইন্টু 10⁻⁻6, এবং এটাও থাকবে 2.3 ইন্টু 10⁻⁻6। এখন সাম্যাবস্থায় এদের যে সাম্যধ্রুবক আছে সেটাকে আমরা এভাবে লিখবো যে কে বি সমান, আমরা জানি সাম্যধ্রুবক লেখা নিয়ম হচ্ছে উপরে উৎপাদ নিচে বিক্রিয়ক এর সক্রিয় ভর। তো উৎপাদ হচ্ছে অ্যামোনিয়াম প্লাস এর ঘনমাত্রা, আর হচ্ছে ওএইচ মাইনাস এর ঘনমাত্রা, আর নিচে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা অ্যামোনিয়া লিখলেও হতো, ঠিক আছে? তো আমাদের এখানে কেবি এর মান কিন্তু দেওয়া আছে, বিজন ধ্রুবকের মানটা দেওয়া আছে 1.8 10⁻⁻5। আমরা এখানে বলতে পারি যে 1.8 ইন্টু 10⁻⁻5 ইজ ইকুয়াল, অ্যামোনিয়ামেরও যা অ্যামোনিয়া হাইড্রোক্সাইডের কিন্তু পরিমাণ তাই। তাহলে এই দুটো ঘনত্বকে আমরা একত্রে এইভাবে লিখতে পারি 2.3 ইন্টু 10⁻⁻6, দুইটাকে হলে একটা স্কোয়ার একটা দিয়ে লেখা যায়। জায়গা সংযুক্ত দেখে এরকম করলাম, এরকমটা না করলে হবে, আলাদা আলাদা করে লেখা যেত। আর এক্স, আর অ্যামোনিয়াটা হচ্ছে এক্স মাইনাস হচ্ছে 2.3 ইন্টু 10⁻⁻6। এটা আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে এই এক্স এর মান তথা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মান তথা অ্যামোনিয়ার জলীয় দ্রবণের ঘনমাত্রা বা পরিমাণটা নির্ণয় করা। আচ্ছা, বা আমরা এখন যেটা করতে পারবো সেটা হচ্ছে যে আমরা যদি একটু যদি আড়াআড়ি যদি গুণ করে ফেলি, তাহলে এভাবে লেখা যাবে যে 1.8 ইন্টু 10⁻⁻5x ইজ ইকুয়াল হচ্ছে, এই দুইটা গুণ করলে কত হয় 2.3 10⁻⁶, এটার উপর হচ্ছে মনে একটা স্কোয়ার দিয়ে দিলাম, দিলে হচ্ছে এই দাগটা না দিয়ে এইটা আগে লিখি, এটা হচ্ছে 5.33 ইন্টু 10⁻⁻,
-12 আর ওইটার সাথে এই দুটো গুণ হয়ে যোগ হবে কত 2.3 -6 এর সাথে গুণ হবে 1.8 মাইনাস হচ্ছে 5 হলে 4.14 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস হচ্ছে 11। কারণ এই দুটো যখন যোগ করি এর সাথে যোগ করব 5.53 মাইনাস হচ্ছে 12, তার মানে হচ্ছে 4.6। এই টোটাল মানটা কত হচ্ছে? টোটাল মানটা হচ্ছে 4.69 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস হচ্ছে 11। তাহলে অতএব x সমান কত হচ্ছে? x হচ্ছে 4.69 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11, এটাকে ভাগ করতে হচ্ছে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 দ্বারা। এটাকে ভাগ করতে হবে 1.8 মাইনাস 5 দ্বারা, তাহলে হচ্ছে 2.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত হচ্ছে 6 হচ্ছে। তার মানে হচ্ছে যে এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ অ্যামোনিয়ার জলীয় দ্রবণের ঘনমাত্রা যদি এত হয় তাহলে কিন্তু অধঃক্ষেপণ শুরু হবে। অর্থাৎ এইখানে এই যে আমরা যে অ্যামোনিয়াম ঘনমাত্রা যেটা জানতে চাচ্ছি এই মানটা হইতে হবে 2.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তো একটু যদি কঠিন লাগে তাহলে রাসায়নিক পরিবর্তন শেষ না করা পর্যন্ত এখানে আসার প্রয়োজন নাই। তো এই ছিল মোটামুটি দ্রবণগুলোর অধঃক্ষেপণ যাচাইয়ের গাণিতিক সমস্যা। তো সে পর্যন্ত ভালো থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।